নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল লাইফ স্টোরিজের আরেকটি গল্প পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটি আমাদের পরিবারের জন্য বিশেষ একটি দিন। কারণটা পরে বলছি। তার আগে চলুন শুনে নিই একটি ঘটনাবহুল জীবনের টুকরো টুকরো কিছু গল্প কথা, যার সাথে হয়তো আপনারাও কোথাও না কোথাও একাত্ম বোধ করবেন। সময়টা 1940-এর দশক। ভারতবর্ষ তখনও পরাধীন। হাওড়া জেলার কুলিয়া গ্রামের জমিদার ব্রজবিহারী চৌধুরী। জমিদার হলেও জমিদারি ঠাটবাটের থেকে অনেকটাই স্বতন্ত্র তিনি। মেডিকেলে চান্স পেয়েও দ্বিতীয় বর্ষে পড়াশোনা ত্যাগ করে স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। গ্রামের গরিব মানুষগুলো দিনের পর দিন পুকুরে জল খেয়ে কাটাতো বলে নিজের টাকা খরচ করে তার এলাকার সমস্ত গ্রামে টিউবওয়েল বসান তিনি। সে সময় গ্রামের মন্দিরে প্রবেশ বা বিভিন্ন পূজা পার্বণে অংশগ্রহণ কোনোটাতেই নিচু জাতির মানুষদের কোনো অধিকার ছিল না। বর্ধমানের রাজার সাহায্য নিয়ে তিনি গ্রামে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করেন শ্যাম সুন্দরের মন্দির। চালু করেন চাঁদা ভিত্তিক অধিকার প্রথা, অর্থাৎ নিচু জাতির মানুষরা ন্যূনতম চাঁদার পরিবর্তে মন্দির ও সমস্ত পূজা পার্বণে অংশগ্রহণের অধিকার অর্জন করবে। কিন্তু সমস্যা হলো মানুষগুলোর কাছে তো সেটুকু অর্থ নেই। সমাধানের পথ তিনি আগেই ভেবে রেখেছিলেন। রাতের অন্ধকারে সবার অগোচরে মানুষগুলোর বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসলেন চাঁদার মূল্যটুকু। ফলস্বরূপ গ্রামের কোনো মানুষই আর উৎসবের আনন্দ থেকে বাদ পড়ল না। 13টি গ্রামের একটিতেও কোনো স্কুল না থাকায় গ্রামবাসীদের সাহায্য নিয়ে গড়ে তুললেন একটি পাকা স্কুল বাড়ি। অনেক কষ্টে আদায় করলেন 10ম শ্রেণী পর্যন্ত পড়ানোর অনুমোদন। এই ব্রজবিহারী চৌধুরীর স্ত্রী ছিলেন লক্ষ্মী রানী দেবী। স্বামীর সমস্ত কার্যকলাপে বরাবর তার পাশে থাকতেন। তিনি নিজেও তার চিকিৎসক দাদুর কাছ থেকে শেখা কবিরাজি বিদ্যা দিয়ে বিনা পয়সায় চিকিৎসা করতেন গ্রামের সমস্ত গরিব মানুষদের। 44-এর মন্বন্তর, দুর্ভিক্ষ ও মহামারীর মধ্যে জন্ম নেয় ব্রজবিহারী চৌধুরী ও লক্ষ্মীরানী দেবীর কনিষ্ঠ পুত্র। ছেলেটি জ্ঞান হওয়া থেকেই দেখতে পায় তাদের বাড়ির ছাদে চলছে গ্রামের ছেলেদের লাঠি খেলা, ব্যায়াম ও প্যারেডের অনুশীলন। সবার বুকে লাগানো থাকতো নেতাজির ফটো দেওয়া কার্ড। ছোটদেরকে বলা হতো যুদ্ধে যেতে হবে, ইংরেজদের তাড়াতে হবে। একদিন সকালে সে শুনতে পেল সব বাড়ি থেকে ভেসে আসছে শঙ্খধ্বনির আওয়াজ। দেখল সবাই আনন্দে একে অন্যকে জড়িয়ে ধরছে। জানতে পারল দেশ স্বাধীন হয়েছে। তার মধ্যেই সে দেখল বাড়ির বড়রা গ্রামের অন্যদের সাথে প্রতিদিন রাতে পাহারা দিতে যাচ্ছে পাশের মুসলিম গ্রামগুলি। কলকাতায় মুসলিমরা নাকি আক্রান্ত। একটু বড় হতেই সে ভর্তি হয়ে গেল বাবারই তৈরি করা গ্রামের স্কুলটিতে। বেশ কয়েক বছর পড়াশোনার পর বুঝতে পারল স্কুলের পরিবেশ আর পড়াশোনার উপযুক্ত নেই। কেমন যেন সব বদলে যাচ্ছে। ততদিনে তার দাদাদের স্কুলের পাঠ শেষ। ব্রজবিহারী চৌধুরী আর দেরি না করে তাকে ভর্তি করে দিলেন দূরের একটি বোর্ডিং স্কুলে, 9ম শ্রেণীতে। এতদিনে চেনা পরিবেশ, প্রিয়জনদের ভালোবাসা, মাথার উপরে মা বাবা দাদাদের ছত্রছায়া থেকে দুম করে সরে গিয়ে বছর 13 ছেলেটি যেন একেবারে একা হয়ে গেল। একটা বিশাল বড় বাউন্ডারির মধ্যে 4খানা 3তলা স্কুল বাড়ি, তারই একপাশে ছিল বোর্ডিং হাউসটি। বাউন্ডারির গায়ে লাগোয়া ছিল একটি বাজার, যাতে রাত 9টার পর আর কোনো লোকজনের আনাগোনা ছিল না। বোর্ডিংটির সংলগ্ন পুকুরে মরা পোড়ানোর পর অবশিষ্ট কাঠের স্তূপ আর পাশে বিশাল বড় একটা নিম গাছ দেখে সবাই অনুমান করত বোর্ডিংটি একটি শ্মশানের উপর নির্মিত। সাফল্যে জনা 15 ছাত্রের বাস ছিল বোর্ডিংটিতে। তার মধ্যে 9ম শ্রেণীর ছাত্র সে একা। ফলস্বরূপ টেস্ট পরীক্ষার পর যখন 10ম শ্রেণীর ছাত্ররা ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে 3 মাসের ছুটিতে বাড়ি চলে গেল, হস্টেলে সে রয়ে গেল সম্পূর্ণ একা।
তার খাওয়ার ব্যবস্থা স্বরূপ বরাদ্দ হলো রান্নার ঠাকুরের গামছায় করে বেঁধে আনা ভাত ও তরকারি। জমিদার বাড়ির আরামে বড় হওয়া ছেলেটি মুখ বুজে সব কষ্ট মেনে নিল, কারণ ছোটবেলা থেকেই সে শিখে এসেছে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে। কিন্তু আসল সমস্যা দেখা দিল রাতের বেলা। বোর্ডিংটির অবস্থান ঘিরে নানান ভুতুড়ে গল্প, রাতের গা ছমছমে পরিবেশ এবং স্কুল বাউন্ডারির মধ্যে তার একাকী বাস ছেলেটির মধ্যে বিভিন্ন কাল্পনিক ভয় জন্ম দিল। বোর্ডিং এর দোতলার হলঘরে ছিল ছেলেটির বিছানা। দোতলায় ওঠার সিঁড়িতে কোনো দরজা ছিল না, আর না ছিল স্কুল বাউন্ডারির গেটে কোনো তালার ব্যবস্থা। ফলস্বরূপ মাঝে মধ্যে একটা পাগল এসে দোতলার বারান্দায় আশ্রয় নিত, আর সারা রাত ধরে ছেলেটির দরজায় ধাক্কা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করত। একটিমাত্র হ্যারিকেনের আলো আর মনের জোরকে সম্বল করে ছেলেটি কাটিয়ে দিল রাতের পর রাত, কিন্তু একদিনের জন্যও ভাবেনি বাড়ি ফিরে যাবে। এভাবেই কেটে গেল তার বোর্ডিং হাউসের ভয়ানক 3টি মাস। 10ম শ্রেণীতে পড়াকালীন ছেলেটি মুখোমুখি হলো এক ভয়ানক অভিজ্ঞতার। একটি বিশেষ প্রয়োজনে সে হস্টেল থেকে বেরিয়েছে বাড়ি যাবে বলে। তার বাড়ি যাওয়ার জন্য ধান জমির আলপথই ছিল একমাত্র রাস্তা। বেশ কিছুটা যাওয়ার পর সে দেখল বন্যার জলে মাঠ ঘাট সব ডুবে আছে। স্থানীয় লোকেরা তাকে বলল ফিরে যেতে, কিন্তু এত সহজে হার মানা ছেলে সে নয়। বাড়ির দিকে সে আরো এগিয়ে গেল। এদিকে জল ক্রমশ বাড়তে বাড়তে কোমর থেকে গলা পর্যন্ত পৌঁছে গেছে। কোথাও বা আবার সাঁতারও কাটতে হচ্ছে। এইভাবে প্রায় ঘন্টা 3 যাওয়ার পর সে গ্রামের নদী পাড়ে পৌঁছালো। তারপর নৌকা করে নদী পার হয়ে অবশেষে সে পৌঁছালো বাড়ি। এরকম বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েও ছেলেটি তার অদম্য জেদ ও মেধার জোরে হায়ার সেকেন্ডারিতে প্রথম হলো। এরপর শুরু হলো গতানুগতিক কলেজ জীবন এবং তার সঙ্গে এনসিসি ট্রেনিং। ইকোনমিক্সে অনার্স নিয়ে বিএ এবং এমএ পাশ করলো সে, এবং শিক্ষক হিসাবে যোগ দিল তার কর্মজীবনে। দীর্ঘ কর্মজীবনে একজন সরকারি অফিসার হিসেবে তিনি বহু রকম দায়িত্ব পালন করেছেন এবং মুখোমুখি হয়েছেন বিভিন্ন বৈচিত্র্যময় ঘটনার। এর মধ্যে যেমন ছিল শিক্ষাক্ষেত্রে বিভিন্ন রকম দুর্নীতির বিরোধিতা করা, আবার কখনো বা বন্যাত্রাণ ডিউটিতে সারা রাত ধরে নৌকায় করে ত্রাণের জিনিস পৌঁছে দেওয়া, কখনো ভোটের ডিউটি চলাকালীন বোমা বর্ষণের হুমকি, তারপর সিআরপিএফ এর পাহারায় সারা রাত ধরে ভোটের গণনার কাজ। কর্মপদ্ধতির পাশাপাশি তার কর্মস্থানগুলিও ছিল সমান বৈচিত্র্যে ভরা। বদলির চাকরি হওয়ার সুবাদে কিছু বছর পরপরই নতুন নতুন জায়গা, পরিবেশ, নতুন লোকজন, ভিন্ন ভিন্ন পরিস্থিতি, সবকিছুর সাথে চলতো মানিয়ে নেওয়া। এর মধ্যে জলপাইগুড়িতে কাটানো বছর 5 অনন্য অভিজ্ঞতা এখনো মনের মণিকোঠায় জল জল করে। দিগন্ত বিস্তৃত চায়ের বাগান আর তার মাঝখানে ছোট ছোট বাড়ি, মনোরম আবহাওয়া আর স্থানীয় লোকেদের অপূর্ব ব্যবহার সত্যিই মনে রাখার মতো। এখানকার বিভিন্ন স্কুল পর্যবেক্ষণ করতে গিয়ে ডুয়ার্সের রাস্তায় কখনো বা হঠাৎ করে জঙ্গল থেকে বেরিয়ে আসা হাতির দল, কখনো বা বর্ষায় করলা আর তিস্তা নদীর বন্যায় ভেসে যাওয়া জলপাইগুড়ি শহর এখনো স্মৃতির পটভূমিতে আঁকা দৃশ্যের মতো ভেসে ওঠে। দীর্ঘ কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর তিনি যুক্ত হন বিভিন্ন এনজিওর সাথে। 10 বছরেরও বেশি সময় ধরে কাজ করেন পথ শিশুদের জন্য। তারপর বাড়িতেই বিনা পারিশ্রমিকে কিছু গরিব বাচ্চাদের পড়ানো শুরু করেন। মানুষটি শুধু বাইরের কাজেই নয়, ঘরের বিভিন্ন কাজেও ছিলেন সমান পারদর্শী, কারণ ছোটবেলা থেকেই তার মা তাদের সংসারের সমস্ত কাজ শিখিয়েছিলেন, যাতে ভবিষ্যতে কোনো কিছুর জন্যই অন্যের উপর নির্ভরশীল না হতে হয়। এতক্ষণ ধরে আপনারা যার জীবনের বিভিন্ন গল্প শুনলেন, সেই চির তরুণ সদা উৎসাহী ব্যক্তিটি হলেন আমার শ্বশুরমশাই।
শ্রী সর্বাণী শঙ্কর চৌধুরী। আজ তার ৮০তম জন্মদিন। প্রার্থনা করি উনি সুস্থ থাকুন আর এভাবেই বাকি জীবন আমাদের আগলে রাখুন।